আয়াতুল্লাহ আলী খামেনির পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন? খামেনি মৃত্যুর আগে থেকেই এই বিষয়টি বিবেচনা করে রেখেছিলেন। তিনি এই পদের জন্য তিনটি নাম বিবেচনা করে রেখেছিলেন। কে তার উত্তরসূরি হতে পারেন? তবে তার মৃত্যুর পর থেকে এই পদের জন্য সবচেয়ে আলোচিত প্রার্থী হলেন খামেনির ছেলে মুস্তাবা। কিন্তু তিনি কে? তিনি কি করেন? তিনি কি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হতে পারবেন? একটু পরে আসি কে হবেন ইরানের সর্বোচ্চ নেতা। তার আগে জেনে নেওয়া যাক আলী খামেনির মৃত্যুর পর ইরানের অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা হিসাবে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী রেজা আরাফিকে নিযুক্ত করা হয়েছে। মার্কিন ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন আয়াতুল্লাহ আলী রেজা আরাফিকে অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদের আইন বিশেষজ্ঞ সদস্য বা আইনবিদ সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে। ইরানের সংবিধান অনুসারে নতুন নির্বাচিত না হওয়া পর্যন্ত এই পরিষদ ক্রান্তিকালীন সময়ে সর্বোচ্চ নেতার সমস্ত দায়িত্ব পালন করবে। ইরানের সংবিধান অনুসারে অন্তর্বর্তীকালীন পরিষদের রাষ্ট্রপতি মাসুদ, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এজে এবং অভিভাবক পরিষদের একজন ধর্মীয় নেতা রয়েছেন খামেনির মৃত্যুর পর। এই পরিষদ যৌথভাবে দেশের দায়িত্ব গ্রহণ করবে। ৬৭ বছর বয়সী আয়াতুল্লাহ আলী রেজা আরাফি ইরানের ধর্মীয় এবং রাজনৈতিক মহলে একজন সুপরিচিত ব্যক্তিত্ব। ১৯৫৯ সালে জন্মগ্রহণকারী আরাফি এর আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছিলেন। তিনি ইরানের জাতীয় ইসলামী মাদ্রাসার প্রধান, অভিভাবক পরিষদের ধর্মীয় সদস্য এবং বিশেষজ্ঞ পরিষদের সদস্য। তার জ্যেষ্ঠতার কারণে এই কঠিন সময়ে তাকে দেশের পরিচালনার জন্য নির্বাচিত করা হয়েছে। আসুন ব্যাখ্যা করা যাক। সিনিয়র নেতা আলী লারিজানি বলেছেন যে খামেনির মৃত্যুর পর ইরানের একটি অস্থায়ী ব্যবস্থা কার্যকর করা হবে। এই ব্যবস্থার অধীনে রাষ্ট্রপতি, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন ধর্মযাজক যৌথভাবে দেশের দায়িত্ব পালন করবেন যতক্ষণ না একজন নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন হন। খামেনির দ্বিতীয় পুত্র মুজতবা খামেনিকে এই পদের জন্য সবচেয়ে সম্ভাব্য প্রার্থী হিসাবে বিবেচনা করা হয়েছে, কারণ তিনি দীর্ঘদিন ধরে পর্দার আড়াল থেকে ক্ষমতার অভ্যন্তরীণ বিষয়ে প্রভাবশালী বলে বিবেচিত হয়ে আসছেন। মুজতবা খামেনি ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে শাহ মোহাম্মদ রেজা পেহলভির বিরুদ্ধে ইরানের বিদ্রোহের সময়। তার বাবা সেই সময় একজন বিশিষ্ট ধর্মীয় নেতা ছিলেন এবং শাহের সরকার তাকে বেশ কয়েকবার গ্রেপ্তার করেছিলেন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর পরিবারের পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়। মুজতবা নিজে তেহরানে চলে যান এবং একটি বিখ্যাত স্কুলে পড়াশোনা করেন, যেখানে অনেক বিশিষ্ট সরকারি কর্মকর্তা জন্মগ্রহণ করেন। পরে তিনি তেহরানেও ধর্মীয় শিক্ষা লাভ করেন। যদিও মুজতবা আর নাগরিক নন, তবুও তাকে সর্বোচ্চ নেতার কার্যালয়ে অত্যন্ত প্রভাবশালী বলে মনে করা হয়। প্রায়শই তাকে রুহুল্লাহ খামেনির পুত্র আহমদ খামেনির সাথে তুলনা করা হয়, যিনি তার বাবার আমলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মুজতবার ইরানের শক্তিশালী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের সাথে সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। তিনি ইরান ইরাক যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। সর্বোচ্চ নেতা হিসাবে তার উত্থানের বিষয়ে ইরানের সংবিধানে একজন সিনিয়র ধর্মীয় নেতাকে সর্বোচ্চ নেতা হতে হবে। সেই মানদণ্ড অনুসারে মুজতবাকে এখনো ধর্মীয় নেতা হিসাবে বিবেচনা করা হয় না। তদুপরি পিতা থেকে পুত্রের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টিও সংবেদনশীল, কারণ ইরানের বিপ্লব নিজেই রাজতন্ত্রের অবসান ঘটিয়েছিল। তবুও কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে নিরাপত্তা সংস্থা এবং শক্তিশালী জনগোষ্ঠীর সমর্থন পেলে তার দাবি আরো শক্তিশালী হতে পারে। তবে আমাদের আপনাকে আরো জানানো উচিত যে ইরানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে খামেনি তার মৃত্যুর আগে ৩টি নাম বিবেচনা করেছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা বিশেষজ্ঞ পরিষদের নাম ধর্মীয় নেতাদের একটি কমিটি দ্বারা নির্বাচিত হন। তার সংক্ষিপ্ত তালিকায় বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেন আজি, তার ঘনিষ্ঠ সহযোগী আলী আসগার হিজরিয়া এবং রুহুল্লাহ খামেনির নাতি কম কট্টরপন্থী ধর্মগুরু হাসান খামেনির অন্তর্ভুক্ত ছিলেন। তবে তার মৃত্যুর পর থেকে খামেনির নিজের ছেলেদের সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয় এবং পরবর্তী নেতা হিসাবে তাদের নিয়ে আলোচনা করা হচ্ছে। তবে ইরান এখনো তাদের পরবর্তী নেতা কে হবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এই খবর সম্পর্কে আপনার কি মতামত অনুগ্রহ করে জানান।